সবাই চলে আসেন। করোনা শেষ পর্যন্ত আপনাদের সাথে ক্লাস আজকে প্রথম বিশ্বযুদ্ধ লাস্ট পার্ট। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি সবাই। মাত্র 178 জন, অনেক কম আসেন আপনারা। আচ্ছা, এখন দেখেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ থেকে কালকে পড়েছিলাম। সর্বশেষ যেটা পড়েছিলাম সেটা হলো লুজন চুক্তি, নাকি লুজন চুক্তি, আর হলো সেভরেজ সন্ধি। এখন হলো গ্রেট ডিপ্রেশন। এটাকে ডিপ্লেশনও বলে, গ্রেট ডিপ্রেশন বা গ্রেট ডিপ্লেশন। এটাকে বাংলায় বলে মহামন্দা। বিশ্বে বেশ কয়েকবার মন্দা হয়েছে। একটা হলো 1929-30 সালে শুরু হয়, আর একটা হলো 1986-87 সালে, আর একটা হলো 2008-09। মানে 3টা মহামন্দা দেখা গেছে। সেখানে এই মহামন্দাটা গ্রেট ডিপ্রেশন 1929 সাল থেকে শুরু হয়, 1939 পর্যন্ত চলে। তবে এর একিউট অথবা এটাকে বলে, এটা মারাত্মক ছিল 1929 থেকে 33, এটা ছিল মারাত্মক। আর ইম্প্যাক্টটা 39 পর্যন্ত থাকে। পৃথিবীতে মহামন্দা যদি বলেন, একটা হলো 1929-30 একটা শুরু হয়, এটা একটা মন্দা। আর একটা শুরু হয় হলো 1987-88 সালে, 86-87। আর একটা হলো 2008-09। এই 3টা মন্দা পৃথিবী এ পর্যন্ত দেখছে। 3টা মন্দা দেখছে, 1929-30, 86-87 আর 2008-09। আর লেটেস্টটা চলতেছে এখন 2020-21, অথবা এটা 21-22। মানে এখন মোটামুটি কয়েকটা জায়গায় চলতেছে। তবে এটার এখন পর্যন্ত মন্দা হিসেবে ঘোষণা করা হয় নাই, শুধু এখনও বলছে যে এটা একটা আপদ, কোভিড আপদ চলতেছে। তো 1929-30 সালে যে মন্দাটা ছিল, সেটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের ইম্প্যাক্টে, এবং এটার কারণ ছিল আর্থিক প্রতিষ্ঠানের অভাব। পৃথিবীতে কোনো আর্থিক প্রতিষ্ঠান ছিল না, কোনো মানে কারেন্সি ম্যানেজমেন্ট ছিল না, অর্থাৎ মুদ্রা ম্যানেজমেন্ট ছিল না, বা মুদ্রার যে লেনদেন সেটাও ছিল না। মানে সেটাও কোনো স্বাভাবিক ছিল না, মানে কোনো ব্যবস্থাপনা ছিল না আর কি। এর সাথে সাথে যে ছিল সেটা শেয়ার বাজার ধস নেমেছিল। তবে এটাও শেয়ার বাজার ধস হয়, তবে এটা কিন্তু কারণ না। শেয়ার বাজার ধস এখানে হয়েছে, কিন্তু এটা প্রধান কারণ না। আর এটার প্রধান কারণই শেয়ার বাজার ধস। আর 8-9 সালে ছিল আর্থিক ঋণদান প্রতিষ্ঠানের উপর অধিক চাপ। ঋণদান প্রতিষ্ঠানগুলোর উপর অধিক চাপ। এটা পরীক্ষায় আসছিল যে বর্তমান যে রিসেশন আছে 8-9 সালের, সেই রিসেশনের প্রধান কারণ কি ছিল? সেটা ছিল ঋণদান প্রতিষ্ঠানগুলোর উপর অধিক চাপ। ঋণদান যে প্রতিষ্ঠানগুলো ছিল সেটার উপরে চাপ পড়ার কারণে অনেকগুলো ব্যাংক বিলুপ্ত হয়ে গেছিল। বেশ কয়েকটা ব্যাংক, বেশ কয়েকটা প্রতিষ্ঠান চলে গেছে।
আপনারা ওয়াশিংটন পোস্টের নাম শুনছিলেন, খুব নামকরা পত্রিকা, সেটা কিন্তু এই মন্দার কারণে শেষ হয়ে গেছে। এরপরে হলো আপনার লেমান ব্রাদার্স একটা প্রতিষ্ঠান ছিল, সেটার অবস্থা খুব নাজুক হয়ে গেছে। আমেরিকান ইন্টারন্যাশনাল গ্রুপ তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপরে হলো বেশ কয়েকটা, যেমন গোল্ডম্যান স্যাচস, তারও প্রভাব কমে গেছে এই 8-9 মন্দার পরে। এরপরে হলো তারা এই তিনটা মন্দার এক্সপিরিয়েন্স অর্জন করেছে এ পর্যন্ত। ক্লিয়ার? এরপরে হলো দেখেন, আমরা আবার চলে যাই 1929-30 সালে শুরু। এটা কিন্তু মেয়াদ না, এটা শুরু, আমি সূত্রপাত বলেছি। 8-9 এটা এই পর্যন্তই ছিল, ওখানে 8-9 10 সর্বোচ্চ 10 পর্যন্ত ছিল। এবং এখানে জাস্ট একটা স্টিমুলার প্যাকেজ দিয়েছিল ওবামা একটা $500 বিলিয়ন, মানে $500 বিলিয়ন একটা স্টিমুলার প্যাকেজ দিয়েছিল। এবং সেই প্যাকেজটার কারণে মানে ইউএসের আর্থিক অবস্থার একটা উন্নতি করছে। আর 86-87 সালে শেয়ার বাজার ধস হয়েছিল, সেটা যুক্তরাষ্ট্রের ওই যে ওয়াল স্ট্রিট থেকে প্রত্যেকটা শেয়ার বাজারে, আর এখানেও এটা ছিল শেয়ার বাজারে ধস। এই 86 আর এখানেও ধস নেমেছিল, সেটা শুধুমাত্র ওয়াল স্ট্রিটে, আর এটা ছিল সারা পৃথিবীতেই। তবে এর প্রধান কারণটা বের করেছে যে আর্থিক প্রতিষ্ঠানের অভাব। আর ওইটা তো কারণই যে গ্রেট ওয়ারের কারণে এই একটা মন্দার যে একটা প্রভাব, সেটা যে গ্রেট ওয়ার থেকে শুরু হয়েছে সেটা তো বোঝাই যায়। কিন্তু অর্থনৈতিক দিক থেকে দেখলে এটা আর্থিক প্রতিষ্ঠানের অভাব, এটা ছিল প্রধান কারণ। আমার ছেলেটা সব ডাস্টারগুলো কোথায় কোথায় যে নিয়ে যায়। 10 সেকেন্ড ভাই, আমি টিস্যু নিয়ে আসি। গ্রেট ডিপ্রেশনের মন্দা দেখলাম, এটা যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অভাব ছিল। এই মন্দায় মানে যদি পরীক্ষা আসে যে এই মন্দার কারণ কি, এই মন্দা যদি বলা হয় কারণ আর্থিক প্রতিষ্ঠানের অভাব এবং প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব বা মহাযুদ্ধের প্রভাব, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এটা কারণ। আর এই গ্রেট ওয়ারের গ্রেট ডিল ঘোষণা করে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, থিওডর রুজভেল্টের ছেলে। এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যে ঘোষণা করে নিউ গ্রেট ডিল, এটা হলো মন্দা মোকাবেলায় নীতি। গ্রেট ডিল হচ্ছিল মন্দা মোকাবেলায় একটা নীতি। এবং এই গ্রেট ডিল নীতি এটাই কিন্তু যুক্তরাষ্ট্রকে জনপ্রিয় করেছে। এবং সেটা ছিল 133 and 137। আর এই গ্রেট ডিল কি বলা হয়? নিউ ডিল বলা হয়। অর্থাৎ মন্দা মোকাবেলার নীতি হলো গ্রেট ডিল পলিসি। মন্দা মোকাবেলার নীতি এটাই গ্রেট ডিল পলিসি। আর এটা হলো, এই নীতিটা যুক্তরাষ্ট্রকে খুব জনপ্রিয় করেছে। আর নিউ ডিল, এই গ্রেট ডিলকেই বলা হয় নিউ ডিল। এটা 33 এবং 37 মানে দুইটা পার্ট ছিল, 1933 আর 1937, 1933 এবং 1937। এখন এই গ্রেট ডিল পলিসি কী ছিল? মন্দা মোকাবেলার যে নীতিটা, সেটা গ্রেট ডিল।
বা ওই সময় নাম ছিল নিউ ডিল। যেহেতু গ্রেট ডিপ্রেশন, গ্রেট ওয়ার, তাই এটা গ্রেট ডিল হিসেবেই বলা হয়, অর্থাৎ নিউ ডিল বা গ্রেট ডিল সেম। আর এখানে যে বিষয়টা হয়েছে যে এর বেসিকটা কী ছিল, গ্রেট ডিল পলিসির বেসিকটা কী ছিল? বেসিক ছিল যে তার বেসিক ছিল যে সে আর্থিক প্রতিষ্ঠান যেহেতু নাই, তাই সে কি করবে, সে সহযোগিতা করবে, আর্থিক সহযোগিতা করবে। এবং হলো যুক্তরাষ্ট্রে সে অনেক প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ করবে। আর প্লাস হলো এক হলো বেসরকারীকরণ করবে, আর একটা হলো সে সরকারি চাকরিজীবী পোস্ট বাড়াবে, পাবলিক সার্ভেন্ট পোস্ট বাড়াবে। এটা ছিল গ্রেট ডিল পলিসির মূল কথা। তাহলে গ্রেট ডিল পলিসির মূল কথা ছিল নাম্বার 1, এই গ্রেট ডিলের মূল কথা নাম্বার 1 হলো আর্থিক সহায়তা ঘোষণা, আর্থিক সহায়তা। নাম্বার 2 হলো পাবলিক সার্ভেন্ট অথবা সরকারি চাকরিজীবীর পোস্ট বাড়ানো, পাবলিক সার্ভেন্ট বাড়ানো। পাবলিক সার্ভেন্ট মানে সরকারি চাকরি, পাবলিক মানে সরকারি। নাম্বার 3 হলো যে বেসরকারীকরণ। বেসিক বললেই 3টা। এখন কথা হলো তিনি আরেকটা প্রতিশ্রুতি দেন, তিনি দেন, তার একটা কমিটমেন্ট ছিল, যে কমিটমেন্ট ছিল যে আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলবেন, আর্থিক প্রতিষ্ঠান গড়বেন। আর সেই আর্থিক প্রতিষ্ঠানটাই তিনি একটা প্ল্যান ঘোষণা করেন, মানে আর্থিক প্রতিষ্ঠান। এবং তার যে সচিব ছিল, অর্থাৎ রুজভেল্টের যিনি অর্থনৈতিক দেখাশোনা করতো যে সচিব ছিল, তিনি মিস্টার হোয়াইট। এই মিস্টার হোয়াইট তিনি রুজভেল্টের এইটার একটা ডেভেলপ করেন। রুজভেল্টের এই আর্থিক প্রতিষ্ঠান গড়বেন যে এই রুজভেল্টের থটকে ডেভেলপ করেন। এবং সেই থটটা কি ছিল? হোয়াইট তিনি একটা প্ল্যান দিয়েছেন, এবং ইতিহাসে সেটাই হলো হোয়াইট প্ল্যান। রুজভেল্টের একজন অর্থ উপদেষ্টা, এবং ওখানে উপদেষ্টাকে তো সবসময় সচিব হিসেবে বলা হয়, সেক্রেটারি হিসেবে বলা হয়, অ্যাডভাইজার হিসেবে বলে না, ওরা বলে সচিব হিসেবে। 1 মিনিট, আমার ফোন করছে। আসসালামু আলাইকুম। জি, হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, ঠিক আছে, আমি জানাবো। এখন দেখেন হোয়াইট প্ল্যান, এই হোয়াইট একটা প্ল্যান দিয়েছেন। তিনি বলছেন যে পৃথিবীতে আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তাহলে 3টা বিষয়কে ম্যানেজ করতে হবে। এক হলো মুদ্রা ব্যবস্থা। এই মুদ্রা ব্যবস্থার জন্য একটি সংস্থা হবে। যেহেতু লিগ অফ নেশনসে যুক্তরাষ্ট্র নাই, তাই তার হয়ে কাজ করতে হবে। আরেকটা হলো ব্যাংক ব্যবস্থা। এই ব্যাংক ব্যবস্থার জন্য একটি সংস্থা হবে। আরেকটা হলো বাণিজ্য ব্যবস্থা। এই বাণিজ্য ব্যবস্থার জন্য একটি সংস্থা হবে। এই 3টি প্ল্যান, এটা হলো হোয়াইট প্ল্যানের। এবং বলছে যে এই 3টির দায়িত্ব নেবে 3টে অগ্রসরমান গোষ্ঠী। এবং এই মুদ্রা ব্যবস্থার জন্য এটা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপকে দেয়া হয়, ইউরোপীয়দের, অর্থাৎ পশ্চিম ইউরোপের দেশগুলো, ইউরোপীয়রা এই মুদ্রা ব্যবস্থার জন্য একটা সংস্থা করবে, এবং তারা এখানে অগ্রসরমান থাকবে। এবং টোটাল তারা এখনও সেই অগ্রসরমান অবস্থায় আছে। আইএমএফ যেটা এখনও আইএমএফের এখনও যারা আইএমএফের প্রধান সবসময় একজন ইউরোপীয় হয়, পশ্চিম ইউরোপীয় সবসময় হবে। আগে ছিল ক্রিস্টিন লাগার্ড, আর এখন হলো আইএমএফের প্রধান, এখন হলো ওই যে তাও মহিলা, উনি হলেন মানে জার্মানির সাবেক জার্মানির, উনি নামটা ভুলে গেলাম, ভ্যান্ডার লেন মনে হয়, ভ্যান্ডার লেন কিনা, হারিয়ে ভুলে গেলাম। তো সবসময় মানে আইএমএফের বা মুদ্রা ব্যবস্থার যে সংস্থা, সেটা হলো আইএমএফ, এটার প্রধান সবসময় ইউরোপীয়রা হয়।
ব্যাংক ব্যবস্থার জন্য হবে ওয়ার্ল্ড ব্যাংক এবং সেটা নেবে ইউএসএ। আর বাণিজ্য সংস্থার জন্য একটি সংস্থা হবে যার দায়িত্ব নেবে জাপান। এটা একটা কথাবার্তা ছিল এবং এই কথাবার্তা অনুসারে 1944 সালে 1 থেকে 22 জুলাই, এই 1 থেকে 22 জুলাই 1944 সালে 44টি দেশ, 44, এটা এই 88 না কিন্তু 44টি দেশ, এটা 44টি দেশ একটা সম্মেলন করে এবং সেই সম্মেলনটার নাম হলো ব্রিটন উডস কনফারেন্স। ব্রিটন উডস কনফারেন্স। এবং সেই ব্রিটন উডস জায়গাটা হলো যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র। আবার বলতেছি, হোয়াইট প্ল্যানের খসড়াটা ছিল এরকমের: মুদ্রা ব্যবস্থার জন্য একটি সংস্থা হবে যার দায়িত্ব নিবে ইউরোপীয়রা, ব্যাংক ব্যবস্থার জন্য একটি সংস্থা হবে যেটা হবে ইউএসএ নিবে দায়িত্ব, বাণিজ্য ব্যবস্থার জন্য একটি সংস্থা হবে যার নাম হবে, যার দায়িত্ব নিবে জাপান। এবং 44 সালে 1 থেকে 22 জুলাই এই 44টি দেশ ব্রিটন উডস কনফারেন্স করে এবং সেটা করে নিউ হ্যাম্পশায়ার, ইউএসএ। এখানে সম্মেলন করার পরে তারা নাম দেয় যে মুদ্রা ব্যবস্থার জন্য যে সংস্থা হবে তার নাম হবে আইএমএফ, এবং ব্যাংক ব্যবস্থার জন্য যেটা হবে তার নাম হবে আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক নাম কিন্তু এসে 1956-এ, যখন আইএফসি গঠন করা হয়, যখন এটার একটা উইং করা হয় আইএফসি, তখন আইবিআরডিকে ওয়ার্ল্ড ব্যাংকের একটা অঙ্গ সংস্থা রাখে, আইএফসিকে একটা অঙ্গ সংস্থা রাখে, আর ওয়ার্ল্ড ব্যাংক একটা নাম দেওয়া হয়। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু শুরুতে নাম ছিল না, আইবিআরডি নাম ছিল। বাণিজ্য ব্যবস্থার জন্য তখন নাম ছিল আইটিও, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। এই সম্মেলনের আউটকাম, এটা কিন্তু হোয়াইট প্ল্যানের আউটকাম না, দিস ইজ দ্য আউটকাম অফ ব্রিটন উডস কনফারেন্স। এবং ব্রিটন উডস কনফারেন্সে বসে যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইটিও, এই 3টি সংস্থা প্রতিষ্ঠা করা হবে। এখন কি হলো, ঠিক ওই সময় যে কাজটা করলো, যে আইএমএফ, আইবিআরডি এবং আইটিও, আমি একটু আগে বললাম যে আইবিআরডি এর নাম ওয়ার্ল্ড ব্যাংক হয়েছে 1956 সালে, যখন আইএফসি প্রতিষ্ঠা করা হয়। এর আগে ওয়ার্ল্ড ব্যাংক নাম ছিল না, এর আগে নাম ছিল ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। এখন তো র্যান্ড নাই, ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। একজন প্রশ্ন করছেন যে লিগ অফ নেশনসে কতটি রাষ্ট্র ছিল সর্বশেষ? সর্বোচ্চ ছিল 58টা, আর যখন শেষ হয়ে যায় 1946-এ, তখন তো কমতে কমতে 23টা হয়, কিন্তু লিগ অফ নেশনসের সর্বোচ্চ মেম্বার ছিল 58। আর 46 সালে 23টি সদস্য নিয়ে তারা বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয় 46 সালে, আর অকার্যকর্তা হয় 39 সালে। এখন বিষয় হলো, এখানে এই যে, আর লিগ অফ নেশনস থেকে ভাই সবচেয়ে কনফিউশন হলো প্রতিষ্ঠাকালীন মেম্বার দেখবেন কোনো জায়গায় মিলবে না, আর যখন সমাপ্তি তাও কোনো জায়গায় মিলবে না। একটা সোর্স একটা লেখা, কারণ এটা নিয়ে তখন অত বেশি আলোচনা ছিল না, আর এটা নিয়ে কখনো পরীক্ষা আসেও না। এবং এটা নিয়ে যারা মাথা ঘামান এরা হলো মানে বাঁশ খুঁজে নেন আর কি, এগুলো মাথায় খুঁজে নেয় এবং পরীক্ষা আসলে দাগানো, এগুলো বাঁশ খুঁজানো, বুঝছেন? এগুলো হচ্ছে বেহুদা আর কি। এবং এগুলো পড়ায়, কিছু কিছু টিচারও পড়ায় বা কিছু কিছু গাইডও খুব ভালো করে লেখে। এগুলো আসলে আমি লেখাবে পড়া, আমার লিগ অফ নেশনস যে কালকে পড়াইছেন এটা বেহুদা। দেখেন পরীক্ষা কিচ্ছু আসবে না, লিগ অফ নেশনস থেকে আসবে 4-5টা কোশ্চেন। উদ্যোক্তা সদস্য নয়, প্রতিষ্ঠা কত সালে, আর সদর দপ্তর কোথায় ছিল, প্রথম বৈঠক লন্ডনে হয়েছিল, এই 5টা তথ্যই ঘুরে ফিরে আসে, এছাড়া আর কিচ্ছু আসে না। এছাড়া এই যে হাবিজাবি খুঁটা বের করেন না, যে এই সংস্থা ছিল, সেক্রেটারিয়েট ছিল, এই কাউন্সিল ছিল, মেম্বার ছিল, স্থায়ী সদস্য, কাজ নাই তো, জাতিপুঞ্জ পরীক্ষা দিবে। জাতিসংঘই আসে না, জাতিসংঘ এত গুরুত্বপূর্ণ তাই তো পরীক্ষা থাকে না। এই তো 37তম তো জাতিসংঘ থেকে প্রশ্নই হয় নাই, 37তম না কত 38তম মনে হয়, প্রশ্নই হয় নাই জাতিসংঘ থেকে। তার মানে জাতিপুঞ্জ এটা কোনো মানে এটা একটা মানে একটা ব্যর্থ একটা বিষয়, এইটা নিয়ে তো পরীক্ষা আসার মধ্যে কিছু নাই। এখন মডার্ন ওয়ার্ল্ড, এখন এইগুলো বেহুদা জিনিস আসে। এখন আসবে অভিবাসী, মানে আইওএম নিয়ে আসবে, এখন আসবে আপনার ওএসআরসি, তারপরে এখন আসবে ওসিএসসি,
এগুলো বিষয় এখন পরীক্ষা আসবে। এখন আসবে আপনার ওই যে IUCN, যেগুলো এখন মানে হট টপিক, সেগুলো হট টপিক এখন মানে আপনার ওতপ্রোতভাবে জড়িত সেই টপিকগুলো আসবে। এখন কথা হচ্ছে আমি কেন পড়াইছি, কারণ অনেকে পছন্দ করেন, যে এটা পড়াই সেই জন্য পড়াইছি। অনেকে পছন্দ করেন যে এটা ডিটেল দেই, এই জন্য দেই। বইতে যদি বলা হয় যে ভাই পরীক্ষা কতটুকু আসবে অতটুকু দেন, তাহলে তো দিলে তো এই তো 100 পৃষ্ঠার মধ্যে বই করা যায়, কারণ এর বাইরে তো কিছু কিছু বিষয় আসবে না। কিন্তু অনেক সময় দেয়া লাগে কেন, দেয়া লাগে অনেকে মনে করে যে না একটু গ্যাপ থাকে, জানলে ভালো হয়, রিস্ক নেব কেন, তারপরে হলো এটা ছোট কেন, এটা এরকম কেন, এরকম বহুত কিছু থাকে, এর জন্য আমাদেরকেও কমার্শিয়াল হইতে হয়, কিছু করার নেই। কারণ এটা আপনারা এক্সপেক্ট করেন, এই যে কিছু কিছু বিষয় যে এক্সপেক্ট, আমি কারেন্ট অ্যাফেয়ার্স 96 পৃষ্ঠা, ওর মধ্যে বাদ দিলে সর্বোচ্চ 4 পৃষ্ঠা পড়া লাগে। কাইটা সিরিজ যদি পড়েন সর্বোচ্চ 4 পৃষ্ঠা পড়া লাগে, কিন্তু আপনি কি করবেন, ওই 96 পৃষ্ঠার জন্য আপনি কিন্তু বসে থাকবেন 1 মাস, তারপরে 96 পৃষ্ঠা আপনি কুইটা কুইটা পড়বেন। কিন্তু আসলে কাইটা সিরিজ পড়লে তো লাগে 4 পৃষ্ঠা। ওইটা কাইটা সিরিজ যদি পড়েন সর্বোচ্চ খাতায় লিখলে সর্বোচ্চ যদি 5 পৃষ্ঠা হয়, খাতায় লিখলে, তাও বুঝছেন। কিন্তু কি হয় আমাদের তো ওগুলো আপনারা চান, ওগুলো যে এক্সপেক্ট করেন যে এরকম হোক। এখন দেখেন এটা কি ইম্পর্টেন্ট ভাই, আমি যেটা বলতেছি এখানে এটা ইম্পর্টেন্ট। এখন দেখেন 1945-এ কি হয়, 1945-এ একটা ঘটনা ঘটে না, 41 সালে কি হলো, 41 সালে পার্ল হারবার অ্যাটাক হলো। তাই পার্ল হারবার যখন অ্যাটাক হয়, এই পার্ল হারবার অ্যাটাকের পরের প্রতিশোধটা হয়েছে কবে, 45 সালে। এই প্রতিশোধের কারণে তো জাপান আর এখানে থাকতে পারতেছে না, এই জন্য ITOর দায়িত্ব এখন আর জাপান নিবে না। তাই 1947 সালে গ্যাট নামক একটা চুক্তি হয়, গ্যাট চুক্তি স্বাক্ষর। কিন্তু এই গ্যাট কার্যকর বলল 1948, গ্যাট কার্যকর 1948 সালে, কিন্তু স্বাক্ষর বলল 1947, এটা কিন্তু মনে রাখেন। এবং সেই গ্যাটটাই হলো জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড। তো জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড বা ট্রেড অ্যান্ড টেরিফ, এই হলো গ্যাট হয়। এবং সেই গ্যাটটাই একটা সময় গিয়ে 1995 সালে গিয়ে হয় WTO। 1995 সালের 1 জানুয়ারি এই দিনকে গিয়ে হয় এটা WTO। তাহলে গ্যাট WTO হয় 1 জানুয়ারি 1995 সালে। তাহলে 1 জানুয়ারি 1995 সালে WTO হয়। আর বিটন কনফারেন্স যেটা বলছিলাম 1 থেকে 22 জুলাই হয়, এবং সেটা হয়েছে যুক্তরাষ্ট্রে হয়। এবং এই যুক্তরাষ্ট্রে কোথায় হয়, নিউ হ্যাম্পশায়ারে হয়। নিউ হ্যাম্পশায়ার একটা জায়গার নাম। এই নিউ হ্যাম্পশায়ার হয় ব্রিটেন উডস একটা হোটেলের নাম, ব্রিটেন উডস নামক একটা হোটেল, নিউ হ্যাম্পশায়ার একটা হোটেল, হোটেল হলো ব্রিটেন উডস। সে ব্রিটেন উডস হোটেলে নিউ হ্যাম্পশায়ার নামক জায়গায় সেখানে একটা কনফারেন্স হয়, তার নাম ব্রিটেন উডস কনফারেন্স। এবং এই কনফারেন্সে 44টি দেশ অংশ নেয়, 44টি দেশ অংশ নেয়। এবং সেখান থেকে 3টি সংস্থা হয়, এবং একটা হলো IMF, একটা হলো IBRD, আর একটা হলো ITU। গঠনের সিদ্ধান্ত হয়, সবগুলো সিদ্ধান্ত, কিন্তু IMFটা হয় ঠিক 44 সালের 27 ডিসেম্বর, আর IBRD হয় 1945, আর চালু হয় 1947 সালে, চালু 1947 সালে। আর ITO এটা তো হয় নাই, সে ITOটা আর হয় নাই, ITOটাই 48 সালে গিয়ে হয়েছে কি, 47 সালে গ্যাট স্বাক্ষর, আর 48 সালে হলো গ্যাট কার্যকর। ক্লিয়ার? তার পার্ল হারবার অ্যাটাকের ফলে এখানে জাপানকে আর আনা হয়নি। তাহলে গেল গ্রেট ডিপ্লেশন। প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে আরেকটা বিষয় দরকার, বাংলাদেশ জয়েন ইন 1995, রাইট? ওই সময় এখন বিষয় হলো যে ধরেন একবার কি করছে জানেন,
একবার হলো মানে আমি ক্লাসে বলছিলাম যে তহবিল পরীক্ষায় থাকে এবং তহবিলের মধ্যে যে কটা গুরুত্বপূর্ণ সে কটা আমি লিখে দিলাম তহবিল। তো আমি করছি কি, আমি বলার সময় বলছিলাম যে মুদ্রা তহবিল, নারী তহবিল, মানে 3টা তহবিল ছাড়া সব তহবিল নিউ ইয়র্কে। তো আমি একটা সময় বলছিলাম পুঁজি তহবিল নিউ ইয়র্কে। এখন আমি মনে করেন লিখছি নারী তহবিল UNFPA নারী তহবিল, শিশু তহবিল লিখছি ধরেন ইউনিসেফ, জনসংখ্যা তহবিল লিখছি UNFPA, মানে এগুলো সব নিউ ইয়র্কে। এখন আমি ওইটা লিখি নাই যে পুঁজি তহবিল, এই পুঁজি তহবিল যেটা হলো UNCDF, এটাও নিউ ইয়র্কে। পুঁজি তহবিল আমি বলার সময় বলছি কিন্তু আমি এটা লিখি নাই। এখন তো মনে করে সে মনে করছে যে আমি মানে ফাঁকিবাজি করছি, সেইগুলো লেখায় না। আসলে পুঁজি তহবিল পরীক্ষা আসে না, পরীক্ষা আসে না। এখন যদি বলেন যে আপনি পড়ার জন্য যে ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড, কারণ পুঁজির চাইতেও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মুদ্রা তহবিল, এবং পরীক্ষায় মুদ্রা তহবিল পরীক্ষায় আসে, IMF আসে। আর UNCDF যে সংস্থা আছে, এটা আমার তো মনে হয় যে কোশ্চেন করে ও নিজেও জানে না হয়তো বা। আমি এটা লিখি নাই, বুঝছেন। এখন সে তো মনে করছে যে সে বলছে লেখে নাই, তার মানে ফাঁকিবাজি করে আমাদের ক্লাস যেমন তেমন করে শেষ করে দিচ্ছে, এই সেই, বুঝছেন। এখন আমাদের অনেক সময় চেঞ্জ করতে হয়, মোটিভ চেঞ্জ করতে হয়। ওই যে একটা স্যার পড়ায় আর একটা স্যার পড়ায় না, এই একটা বিষয় থাকে। যদি আমি এগুলো নিয়ে মাথায় ঘামাই না, আমি খুব কম ঘামাই, তারপর আমি বলে দিই ক্লাসে এটা ইম্পর্ট্যান্ট না। যে ধরার ধরবে, আর যে ধরতে পারবে না সে ধরবে না, এই আর কি। এরপরে দেখেন আছে রুশ বিপ্লব। রুশ বিপ্লবে আসেন। রুশ বিপ্লবে চলে আসেন। রুশ বিপ্লবের ইতিহাস, ছোট্ট ইতিহাস, খুব বেশি বড় না। এটার ইম্প্যাক্ট অত বেশি না, এর ইম্প্যাক্টও খুব বেশি না। সেটা হলো একজন কোশ্চেন করছেন উরুগুয়ে রাউন্ড সম্পর্কে একটু বলার জন্য। এই রাউন্ডগুলো হলো সাধারণত একটা কর্মসূচি হলো যে লক্ষ্য রাখে। যেমন বিশ্ব বাণিজ্য সংস্থার একটা রাউন্ড আছে, আর গ্যাটের একটা রাউন্ড আছে। আপনারা পড়ার সময় এটা পাবেন, তাহলে এখানে ছোট্ট করে লিখে নেন, খারাপ না। এমনি ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। যিনি কোশ্চেন করছেন হয়তো একটু অন্য টপিক, কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন এটা না, এটার মধ্যে না, অন্য একটা বিষয় লিখতেছি। উরুগুয়ে রাউন্ড, আর একটা হলো দোহা রাউন্ড। এই উরুগুয়ে রাউন্ড এটা ছিল 1986 থেকে 1994 পর্যন্ত, আর দোহা রাউন্ড 2001 থেকে বর্তমান। এটা হলো গ্যাটের সর্বশেষ কর্মসূচি, আর এটা হলো WTOর প্রথম কর্মসূচি। এই কর্মসূচি মানে হলো লক্ষ্য, অর্থাৎ এটা এখনো চলমান, এটা শেষ হয়ে গেছে, আর এটা চলমান। এটা শেষ, এটা চলমান। যদি বেসিক বলেন, এখানে তাদের পুরো বিষয়টা ছিল যে বাণিজ্য সমস্যার সমাধানে কাজ করবে। যেমন ধরেন আপনার ট্রিপস, পেটেন্ট, তারপরে হলো আপনার ধরেন বাণিজ্য বিরোধ, এই সব বিষয় নিয়ে এই বাণিজ্য সমস্যার সমাধান, এটা হলো এর লক্ষ্য। আর এটা হলো বাণিজ্য উন্নয়ন নিয়ে কাজ করতেছে হলো দোহা রাউন্ড, আর বাণিজ্য সমস্যা সমাধান নিয়ে কাজ করেছে উরুগুয়ে রাউন্ড। একটা সমস্যা নিয়ে আর একটা হলো উন্নয়ন নিয়ে, একটা আলোচনা করতেছে সমস্যা নিয়ে, আর একটা করতেছে উন্নয়ন নিয়ে। তাই উন্নয়ন নিয়ে কর্মসূচিটা এখনো শেষ হয় নাই,
এই কর্মসূচি এখনো চলমান, গত 20 বছর যাবৎ এই কর্মসূচি চলমান। না, আজকে 7:30টায় কোনো ক্লাস নাই। 7:30টায় ক্লাস হলো রবি, সোম, বুধ, বৃহস্পতিবার। আপনাদের এই সপ্তাহে পরীক্ষা হবে মঙ্গলবার, আর নেক্সট উইকে পরীক্ষা হবে শনিবার। অর্থাৎ শনিবার, প্রতি শনিবার পরীক্ষা হবে। মঙ্গলবার পরীক্ষাটা আমরা শনিবার দিন নেব ইনশাল্লাহ। ওকে, গুরুত্বপূর্ণ উরুগুয়ে রাউন্ড এবং দোহা রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। রুশ বিপ্লবে আসি। রুশ বিপ্লবের একটা বেসিক শুনে নেই। বেসিকটা হলো এটা, রুশ বিপ্লবে যারা ক্ষমতায় ছিল তারা থাকতো জার, মানে রাজতন্ত্র ছিল, TSAR, এটাকে ইংলিশে বলে জার, বাংলায় বলে জার, আর ইংলিশ হলো TSAR, মানে জার, ওই যে সুনামির মতো আর কি। তো যাই হোক, এই জার সাম্রাজ্য এটা রাশিয়া ছিল। জারের যে দ্বিতীয় নিকোলাস ছিল, তিনি ছিল ওয়েট পলিটিকস বা পলিটিক তত্ত্বের প্রবক্তা, অর্থাৎ বিশ্ব রাজনৈতিক তত্ত্ব। অর্থাৎ এই দ্বিতীয় নিকোলাস ছিল বিশ্বকে সে জয় করবে। তো তাই সে জয় করতে চাইলেও সে কাজ করাতো নৌবাহিনীকে দিয়ে। সেই নৌবাহিনীর একজন সদস্য ছিল ভ্লাদিমির লেনিন একসময়, এবং তাকে সে একসময় ছিল নৌবাহিনীর, এবং সে ভ্লাদিমির লেনিন শুরু থেকে সে বিপ্লবী মানসিকতা ছিল। এবং তিনি যে রাশিয়ান একটা পার্টি আছে, সেটা হলো, রাশিয়ান পার্টিটার নাম হলো রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি, রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি একটা রাজনৈতিক দল ছিল। সেই দলের তিনি একজন কর্মী ছিল। তো 1903 সালে এই পার্টিটা দুইটা ভাগ হয়ে যায়। একটা হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ যারা মার্ক্সবাদী, তাদের সংখ্যাগরিষ্ঠরা, একটা হয়ে যায় হলো বলশেভিক পার্টি, আর একটা হয়ে যায় মেনশেভিক পার্টি, আর একটা হয়ে যায় মেনশেভিক হলো সংখ্যালঘু, আর সংখ্যালঘু হলো বলশেভিক। লেনিন, ট্রোটস্কি, তারপর হলো ক্যাম্পবেল, এরা চলে আসছে কিসে, তারপরে জোসেফ স্ট্যালিন, এরা চলে আসছে বলশেভিকে 1903 সালের দিকে। তো যাই হোক, 1905 সালের পরে ওখানে আরেকটা দল ছিল। সেই দলটা ছিল এই রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টির এই এন্টি মার্কসিস্ট একটা দল ছিল। অর্থাৎ বলশেভিক মেনশেভিকের বাইরে আরেকটা পার্টি ছিল, এবং সেই পার্টিটার নাম ছিল সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি। সেই পার্টির নেতা ছিল কেরোনস্কি। কেরোনস্কি ছিল একজন মানে খুব জনপ্রিয় একজন নেতা ছিল, এবং তিনি ওই জারের পতনে সে ভূমিকা রাখছিল। জারের পতনে ভূমিকা মানে রাশিয়ায় দুইটা রেভলিউশন হয়েছিল। 1917 সালে দুইটা রেভলিউশন হয়। একটা রেভলিউশন হয় ফেব্রুয়ারি মাসে, আমি কিন্তু লেখাচ্ছি না, একটু বলতেছি। একবার ফেব্রুয়ারি মাসে, আর একটা হয় অক্টোবর মাসে। এবং এখানে কিন্তু মাসের ঝামেলা আছে। অনেক জায়গায় দেখবেন এখানে জুলাই, এখানে দেখবেন নভেম্বর। এখানে দুইটা ক্যালেন্ডার ছিল, একটা ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আমি বাংলা লিখি, ইংলিশে বানান হবে না, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এবং সেই ক্যালেন্ডারটা ফলো করতে হলো রাশিয়ানরা ফলো করতো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আর আমরা এখনকার যেটা করি সেটা হলো ওদের রোমান ক্যালেন্ডার, কি জানি নাম এখন, বর্তমান যেটা নাম ভুলে গেছি। যা হোক, এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করতো রাশিয়া। এবং তার এখানে রাশিয়ায় দুইটা বিপ্লব হয়। ফেব্রুয়ারি বিপ্লবটা ছিল জারের পতন ছিল, এবং সেই পতনে কিন্তু পুতিনের কোনো হাত ছিল না। ভ্লাদিমির লেনিন, যিনি বিপ্লবের যে নেতা ছিল, এই লেনিনের কোনো হাত ছিল না। লেনিন তো তিনি সুইজারল্যান্ডে নির্বাসনে ছিল, তিনি ছিল সুইজারল্যান্ডে নির্বাসিত, এবং এই নির্বাসিত সদস্য সুইজারল্যান্ডে ছিল সেই 1907 সাল থেকে 1917 সাল পর্যন্ত সে সুইজারল্যান্ডে নির্বাসিত ছিল। এই বিপ্লবের পর তিনি রাশিয়ায় আগমন করে। তো যাই হোক, এখানে এই জার নিকোলাসের বিরুদ্ধে পুরো বিপ্লবটা করেছে নৌবাহিনী। তবে সেই নৌবাহিনীর সদস্যের মধ্যে কিন্তু লেনিন ছিল না। লেনিন নৌসেনা ছিল, বাট তার সাথে তার যোগাযোগ ছিল, কিন্তু সে এই নৌবাহিনী থেকে উস্কে দিয়েছে, কিন্তু সে কখনো নৌবাহিনীদের সাথে আন্দোলন করে নাই, মানে বিপ্লব করে নাই। এবং
এই বিপ্লবটার পরে জারের পতন হয়ে যায় এবং জার বন্দী হয়, সপরিবারে বন্দী হয়। আর এই অক্টোবর মাসে এখানে আগমন করে, মানে এই বন্দী হওয়ার পরে কেরোনস্কি যে নামটা বলছিলাম, সেই কেরোনস্কি আলেকজান্ডার কেরোনস্কি, সে হয়ে যায় এই সরকারের চিফ, মানে যেটাকে বলা হয় সেকেন্ড মিনিস্টার অফ দ্য চেয়ারম্যান, সেকেন্ড মিনিস্টার অথবা সেকেন্ড চেয়ারম্যান, এবং সেকেন্ড চেয়ারম্যান হয়ে যায় তিনি। সেকেন্ড চেয়ারম্যানের ভারপ্রাপ্ত উনি প্রধান আর কি, নাম সেকেন্ড চেয়ারম্যান কিন্তু তিনি প্রধান, কারণ জারের পতন হওয়ার পরে একটা সংকট থাকে, সে সংকট অন্তর্বর্তীকালীন সে সরকার থাকে। ঠিক ওই সংকটের সময় অক্টোবর মাসে সুইজারল্যান্ড থেকে আগমন করে লেনিন, এবং তিনি আগমন করে সেন্ট পিটার্সবার্গে। সেন্ট পিটার্সবার্গ, এই সেন্ট পিটার্সবার্গ এই জায়গাটা হলো, রাশিয়া তো এই রকমের বিশাল, এখানে তো ফিনল্যান্ড, রাশিয়ার পশ্চিম দিকে দেখবেন ফিনল্যান্ড, আর এই জায়গা হলো সেন্ট পিটার্সবার্গ। সেন্ট পিটার্সবার্গ জায়গাটা পশ্চিম রাশিয়ায়, এবং সুইজারল্যান্ড তো হলো এই জায়গায়। সুইজারল্যান্ড থেকে সে ওখানে সেন্ট পিটার্সবার্গে আগমন করে, এবং এই সেন্ট পিটার্সবার্গে এখানে তিনি আগমন করার পরে তিনি 10 দিনের একটা বিপ্লব করে, 10 দিনের বিপ্লব। এবং লেনিন ছিল একজন মার্ক্সবাদী, লেনিন ছিল একজন মার্ক্সবাদী, আর লেনিন উজ্জীবিত হইতো তিনি বিপ্লবী কিছু গ্রন্থ পড়ে। এই মার্ক্সের একটা বিখ্যাত গ্রন্থ ছিল ডাস ক্যাপিটাল। ডাস ক্যাপিটাল গ্রন্থটা হলো লেনিনের। তারপর মার্ক্সের আরও একটা গ্রন্থ আছে, সেটা হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো। আর এছাড়াও তিনি ছিল যে ওই যে দুইটা ভাগ হয়ে গেছে, যে রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক লেবার পার্টি, এই দলটার যে বলশেবিক অংশটা বিভক্ত হয়ে যায়, সেই বলশেবিক অংশের মধ্যে লেনিন খুব জনপ্রিয় ছিল। এবং লেনিনের এই মার্ক্সবাদী গ্রন্থ ডাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই দুইটা গ্রন্থ দ্বারা সে খুব বায়াস্ট হয়। অপরদিকে কেরোনস্কি, তিনি ছিল অ্যান্টি মার্কসিস্ট, তিনিও একজন সোশ্যালিস্ট লিডার ছিল, তিনি ছিল অ্যান্টি মার্কসিস্ট ছিল, এবং তার দলের নাম ছিল সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি। সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি ছিল তার দলের নাম, আর রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক লেবার পার্টি ছিল লেনিনের দলের নাম। তবে এর দুইটা অংশ ছিল, একটা বলশেবিক, একটা ছিল মেনশেবিক। একটা বলশেবিক মানে সংখ্যাগরিষ্ঠ, মেনশেবিক মানে হলো সংখ্যালঘু। এই সংখ্যালঘু আর এই কেরোনস্কি তারা মিলে যায়। আর লেনিন এসে এই কেরোনস্কি সরকারকে 10 দিনের বিপ্লবে অক্টোবর 25 তারিখ শুরু করে, ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 7 নভেম্বরের মধ্যে এটা শেষ করে দেয়। অক্টোবরের 25 থেকে 7 নভেম্বরের মধ্যে কেরোনস্কি সরকারের পতন হয়, এবং হওয়ার পরে এই লেনিন তিনি ক্ষমতা দখল করতে যায়। তখন এই কেরোনস্কির জনপ্রিয়তা খুব বেশি ছিল। কেরোনস্কি কিন্তু অনেক বছর বেঁচে ছিল, উনি কিন্তু মারা গেছে 1971 সালে, জানেন? সেই 1917 সালের কাহিনী, সে মারা গেছে হলো তারও 62 বছর, মানে কত 17 না 58 বছর পরে, মানে ঘটনার পরে। তো কেরোনস্কি তিনি তিনি কি করছেন, যে রাশিয়ার যে আর্মি আছে, এই রাশিয়ান আর্মি এরা ছিল তাদের পক্ষে। তবে এই কেরোনস্কির দলের প্রতীক ছিল রেড, অপরদিকে এই বলশেবিকদের প্রতীকও ছিল রেড, এদের নামও ছিল রেড। পরবর্তীতে এই রেড আর্মি হলো বলশেবিকদের, আর ওরা হয়ে যায় হোয়াইট আর্মি। অর্থাৎ রাশিয়ার যে মূল সেনাবাহিনী, তারা ছিল রাশিয়ান আর্মি, কিন্তু কেরোনস্কির দলের প্রতীক ছিল লাল, আর বলশেবিকদের দলের প্রতীকও ছিল লাল, এবং ওদের যারা সদস্য তারা ছিল রেড আর্মি। এই জন্য কেরোনস্কি এই রাশিয়ান আর্মির নাম চেঞ্জ করে দিয়েছে হোয়াইট আর্মি। এই হোয়াইট আর্মি এবং হলো রেড আর্মি, এদের মধ্যে 5 বছর যাবৎ গৃহযুদ্ধ চলে, এই সিভিল ওয়ার চলে। এই 5 বছর গৃহযুদ্ধের পর 1922 সালে এই লেনিন ক্ষমতায় আসে, এবং কেরোনস্কি তার দলবল নিয়ে দেশ থেকে পালিয়ে যায়। এবং এই লেনিন ক্ষমতায় আসে 1922 সালে, এবং তখন এই রাশিয়ার যে জার সাম্রাজ্য, তখন তার নাম পরিবর্তন করে ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। এই ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স এর যাত্রা শুরু করে 1922 সালে, এবং এই 22 সালে প্রেসিডেন্ট হয় লেনিন। কিন্তু দুঃখের বিষয়, তিনি কিন্তু 2 বছর পরে 1924 সালে তিনি মারা যান, এবং খুব মরণবেদী রোগে আক্রান্ত হন, এবং 1924 সালে লেনিনের মৃত্যু ঘটে। লেনিনের মৃত্যু হওয়ার পর
এখানে ক্ষমতা আসছিল হলো জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন তিনি ক্ষমতা আসছিলেন, সরি কিরোনস্কি, সরি ক্ষমতা আসছে টোটোস্কি। টোটোস্কি ওদের আবার নেতার একটা বিষয় আছে, রাশিয়া হলো একজন প্রেসিডেন্ট হবেন, একজন দলের সভাপতি হবেন, দুজন ভিন্ন হবেন। একজন ছিল টোটোস্কি, ছিল দলের প্রধান, আর ক্ষমতায় আসছিল হলো জোসেফ স্ট্যালিন। এবং এরপরে কি হয়, এই লেনিনের যেটা হলো, লেনিন যে বিপ্লবী ছিল, সে 1917 সালে বিপ্লব করছে। জনগণ কেন সমর্থন করলো? কারণ 1917 সালে তিনি একটা বিখ্যাত বই লিখছিলেন, ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এটা ছিল স্টেজ অফ ক্যাপিটালিজম, এটা ছিল তার বিখ্যাত বই। এবং এই বইটাই জনপ্রিয় করে দিয়েছে এই লেনিনকে। এবং এই বইটা কিন্তু 2017 সালে অনুষ্ঠিত আপনাদের 38তম বিসিএসে, সে 38তম বিসিএসে 2017 সালের 100 বছর ছিল। আমি রিসেন্ট ভিডিও দেখবেন, আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে আমি কিন্তু এই রুশ বিপ্লব সম্পর্কে আলোচনা করছি, এবং এখান থেকে 2টা প্রশ্ন আসছিল, যে অক্টোবর বিপ্লব হয় তৎকালীন কোথায়? সোভিয়েত ইউনিয়নে। আর একটা প্রশ্ন ছিল ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, বইটি কার লেখা? লেনিনের। লেনিনের। বাবা 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 ক্লাস নেই না বাবা, যাও বাবা, ক্লাস চলতেছে বাবা, যাও। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, জি বাবা, যাও। তো এখানে লেনিনের কয়েকটা বিখ্যাত গ্রন্থ ছিল। একটা বিখ্যাত গ্রন্থ হলো তার ফিলোসফিক্যাল নোটবুক। ফিলোসফিক্যাল নোটবুক বইটায় তিনি পুরোপুরি কার্ল মার্কসের সমালোচনা করছেন। অর্থাৎ তিনি কিন্তু একজন মার্ক্সবাদী, কিন্তু সে মার্ক্সবাদী হয়ে কিন্তু সে মার্ক্সের সমালোচনা করছেন। এবং তারপর থেকে লেনিনবাদী সমাজতান্ত্রিক আর একটা তৈরি হয়েছে। এখন সমাজতন্ত্র হয়ে গেছে 3 ধরনের, একটা হলো মাওবাদী সমাজতন্ত্র, আর একটা হলো লেনিনবাদী সমাজতন্ত্র, আর একটা হলো মার্ক্সবাদী সমাজতন্ত্র। এই 3টা হলো সমাজতন্ত্র এখন এক্সিস্টিং আছে ওয়ার্ল্ডে। মাওবাদী সমাজতন্ত্র আছে নেপালে, আছে হলো আসামে, আবার বাংলাদেশে আছে লেনিনবাদী সমাজতন্ত্র, মার্ক্সবাদী সমাজতন্ত্র বাংলাদেশে আছে। জুলিয়ান ক্যালেন্ডার, রাইট। CZAR, এটা হয়তো বা আপনার ইংলিশ ওয়ার্ডে মনে হয়, কিন্তু TSAR, আপনি রুশ বিপ্লবের যদি ইতিহাস দেখেন, রুশ বিপ্লবের ইতিহাসে TSAR দেয়া, হয়তো এটা রাশিয়ান ওয়ার্ড তাহলে। যেমন টার্কিশের কিছু ওয়ার্ড আছে, যেমন পিকেকে আমরা বলি, ওরা লেখে কে দিয়ে কমিউনিস্ট লেখে টার্কিশরা, ওরা সি দিয়ে কমিউনিস্ট লেখে না, ওরা লেখে মানে কুর্দি কমিউনিস্ট পার্টি, ওরা এটা কুর্দি, আর কমিউনিস্ট বলে ওরা কে দিয়ে। এটা এক এক জায়গায় এক একটা। তবে এখানে রুশ বিপ্লবের যে ইতিহাস, এখানে TSAR, CZAR হবে না, এটা TSAR। আচ্ছা, আর কিছু আপনাদের কোনো কোয়েশ্চেন? জুলিয়ান ক্যালেন্ডার CZAR, TGR, আচ্ছা, এই টাইটেল ইজ টু বাদ দেন। আর কোনো কমেন্ট আছে? আচ্ছা, এখন আমি যা বলছি বুঝতে পারছেন কিনা? তো কি হলো দেখেন, এই যে এখানে যে বিপ্লবীরা বিপ্লব করেছিল, সেটা একটা জাহাজ ছিল, নাম ছিল ব্যাটলশিপ পটেমকিন এবং অরোরা, এই 2টা যুদ্ধ জাহাজ আলোচনা ছিল। এবং ব্যাটলশিপ পটেমকিন নামে একটা চলচ্চিত্র আছে রুশ বিপ্লবের কেন্দ্রিক একটা চলচ্চিত্র, নাম হলো ব্যাটলশিপ পটেমকিন, এটা দেখতে পারেন। যাই হোক, এই লেনিনের আরও একটা বিখ্যাত গ্রন্থ আছে স্টেট অ্যান্ড রেভলিউশন। তার বিখ্যাত বইটা বললাম কয়েকটা, স্টেট অ্যান্ড রেভলিউশন, আরেকটা হলো ব্লাডি সানডে, এটা একটা তার বিখ্যাত গ্রন্থ। আরেকটা গ্রন্থ হলো তার ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, আরেকটা হলো ফিলোসফিক্যাল নোটবুক। এই ফিলোসফিক্যাল নোটবুক, এই বইটা তিনি মার্ক্সের সমালোচনা করছেন। ঠিক এরকমের একটা নোটবুক আছে, ঠিক ওইটার পরপরই প্রকাশিত হয়েছে, অর্থাৎ 17-18 সালের দিকে ফিলোসফিক্যাল নোটবুক। আর এর পরেই হলো একটা বিখ্যাত গ্রন্থ, সেটা হলো 24 সালের পর থেকে, সেটা হলো ওইটার আলোকেই একজন ইতালীয় ফেসিবাদী, যে 1922 সালে ফেসিবাদের যে প্রবক্তা মুসোলিনি ইতালির ক্ষমতায় আসে, 1922 সালে তিনি ক্ষমতা আসলে, তখন এই মুসোলিনির একজন সমালোচক ছিল, এবং তিনি ছিল অ্যান্তনিও গ্রামসি। এই অ্যান্তনিও গ্রামসিকে এনাকে কারাগারে বন্দি করে রাখছিল, এবং সে এই বইয়ের আলোকে ওই কারাগারে বসে তিনি একটা বই লিখছেন, তার নাম হলো, সেই বইটার নাম হলো প্রিজন
প্রিজন নোটবুক লিখছে অ্যান্টনিও গ্রামসি, আর ফিলোসফিক্যাল নোটবুক লিখছে লেনিন। আমি জাস্ট কথা বললাম, এগুলো আবার আমি লেখাবো। জাস্ট এখন আমার প্রশ্নের কিছু উত্তর দেন। হ্যাঁ, বলেন তো লেনিন কোন দেশ থেকে এসে আক্রমণ করেছিল? লেনিন কোন দেশ থেকে এসে আক্রমণ করেছিল? বলেন তো। সুইজারল্যান্ড, গুড। প্রথম উত্তর দিচ্ছেন আলামিন সরকার। দেখি সেকেন্ড কোশ্চেনটা করি। সেকেন্ড কোশ্চেন হলো, রুশ বিপ্লবের একটা পক্ষ ছিল হোয়াইট আর্মি আর একটা ছিল রেড আর্মি। আমার কথা হলো, হোয়াইট আর্মি কার পক্ষে কাজ করত? 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 পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন ছিল হোয়াইট আর্মি কার পক্ষে কাজ করত? কিরোনস্কি, রাইট, কিরোনস্কি। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে কিরোনস্কি তো সমাজতান্ত্রিক ছিল, আর কার্ল মার্কসও লেনিনও সমাজতান্ত্রিক ছিল। তাই দুজনের মধ্যে কার্ল মার্কসপন্থী ছিল হলো লেনিন, আর ছিল বুখারিন। এই যে কিরোনস্কি, তিনি বুখারিনকে অনুসরণ করত, বুখারিনের দর্শনকে ফলো করত। বুখারিনের দর্শন ফলো করত এই কিরোনস্কি। তাহলে রুশ বিপ্লব সম্পর্কে লিখতে গেলে কি লিখতে হয়? এখন বুখারিন কিন্তু আবার ছিল লেনিন ভক্ত। কি যে একটা পেঁচাল এখানে। উনি ছিল লেনিন ভক্ত। বুখারিন কিন্তু লেনিনের মোবাইল কি সরে গেছে? তারটা নিয়ে ঝামেলায় আছে। এবারে তাহলে এখন বলেন তো 2 নম্বর কোশ্চেন, আমি কয়েকটা কোশ্চেন করি তারপরে লেখাই। বলেন তো এই সোভিয়েত ইউনিয়নে গৃহযুদ্ধ ছিল কত বছর এবং কোন সাল থেকে কোন সাল? গৃহযুদ্ধ ছিল কোন সাল থেকে কোন সাল? গৃহযুদ্ধ ছিল কোন সাল থেকে কোন সাল? পাঁচ বছর, 17 থেকে 22, গুড। আচ্ছা বলেন তো 1917 সালে রাশিয়া বিপ্লব কয়টা হয়েছিল? আরে এই দেখো না, ব্যথা এই জানলা ব্যথা পেয়েছে। উনিশশো 18 থেকে 1922 কেমন হয় ভাই? ওই 18 থেকে 22 হয় কেমনে? বিপ্লব হয়েছিল কত সাল থেকে কত সাল, মানে কয়টা বিপ্লব হয়েছিল 17 সালে? 2টা, গুড। 2টা বিপ্লব হয়, গুড। এখন একটা বিষয় আমি সেটা বলি নাই, সেটা হচ্ছে যে 18 সালে গিয়ে কি করছে, 18 সালে লেনিন এই যার দ্বিতীয় নিকোলাসকে সপরিবারে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দিয়েছে 18 সালে।
18 সালে সপরিবারে খুব সম্ভবত এপ্রিল মাসে, 25 এপ্রিল খুব সম্ভবত, সপরিবারে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, সপরিবারে যারাকে মেরেছে। টোটস্কি কথাটা বলেছিলাম, এই টোটস্কি কি কথা আমার জিজ্ঞেস করছিল 33তম ভাইবে, 33rd BCS ভাইবে আমাকে জিজ্ঞেস করছিল যে হু ওয়াজ টোটস্কি। আমি বলছিলাম যে সোশ্যালিস্ট লিডার অফ সোভিয়েত ইউনিয়ন। তখন উনি আমাকে মানে অজিজ আলী খান ভাইবা বোর্ডে উনি আমাকে মানে সব কোশ্চেন আমি পারছিলাম, মানে অসাধারণ একটা ভাইবা হয়েছিল। আমার রিটেনে কম পাওয়ার কারণে আমি ভালো পাইনি, ভালো কিছু পাই না। এই খাদ্য পরিদর্শকে চাকরি করতেছে শুধুমাত্র রিটেনের নাম্বার কম পাওয়ার জন্য। উনি আমাকে মানে কেন পাইছি বুঝতে পারি, সেটা আমি পাইছি 527 আর একজন পাইছে 576 রিটেনে, এবং তার সাথে আমার 49 গ্যাপ। আর আমি ফুড ইন্সপেক্টরে আমার সিরিয়াল ছিল 17 আর তার সিরিয়াল ছিল 38, তার মানে আমি তার চাইতে 21 সিরিয়াল উপরে। তার মানে আমি 49 নম্বর ভাই কেটে তারপরে এই 21 সিরিয়াল উপরে উঠে গেছি, বুঝেন না? এই জন্য আমি বললাম যে ভাই যদি সে পায় 80, তাহলে আমি পাইছি কমপক্ষে 49, আর এখানে 21-এর জন্য ধরেন 11, ধরলাম আমি 0.5 করে একজন করে সিরিয়াল ধরেন, এই 11, তাহলে আমি মিনিমাম 60 নম্বর তার চাইতে বেশি পেয়েছি মিনিমাম। তাহলে সে যদি 80-তে পাস ছিল তখন, তাহলে আমি পাইছি 140 ভাই। আর যদি সে পায় 100 ভাই, তাহলে আমি পাইছি 160 মিনিমাম। তার মানে আমাকে ভাইবা অনেক নম্বর দিছে। আমি বেসিক্যালি সমস্যাটা হয়েছে যে আমার ইয়েটা ভালো হয় না, রিটেনটা ভালো হয় না। তো যা হোক, ওখানে স্যার আমাকে জিজ্ঞেস করছিল যে আই অ্যাম টেলিং সাম ক্যারিশমেটিক লিডার্স, ইউ অ্যাড্রেস দেম। এবং সে প্রথমে জিজ্ঞেস করছে যে হু ওয়াজ হো সি মিন, তখন হচ্ছে সোশ্যালিস্ট লিডার অফ ভিয়েতনাম। তখন আমাকে তারপর বলছে ইয়াসির আরাফাত, ওটা তো সহজ ছিল। হু ওয়াজ গোল্ডা মায়ার, তার বলছে যে মানে মানে লিডার অফ ইসরায়েল। সেখানে বলছে হু ওয়াজ বেঞ্জামিন মোলায়েসি, আমি বলছি সোশ্যালিস্ট লিডার অফ সাউথ আফ্রিকা। বলছে হু ওয়াজ ইদি আমিন, আমি বলছি যে লিডার অফ উগান্ডা। তখন বলছে যে হু ওয়াজ পাবলো নেরুদা, বললাম যে চিলি। তখন বললো যে হু ওয়াজ টোটস্কি, মানে 7 নম্বরে 6টা পারছি আমি। টোটস্কি বলার পরে সে ভাবছে যে আমি এটা পারবো না। আমি বলছি হু ওয়াজ টোটস্কি, আমি বলছি যে সোশ্যালিস্ট লিডার অফ সাউথ আফ্রিকা, ইউএসএসআর বলার পরে বলছে গুড। তা বলছে হোয়াট ইজ ইউএসএসআর। আমি পণ্ডিতই করছিলাম যে রাশিয়া বললে কিন্তু আমার হয়ে যায়, বা সোভিয়েত ইউনিয়ন বললে হয়ে যায়। আমি বলছি ইউএসএসআর, এই ইউএসএসআর বলছি আর সে আমাকে ধরছে, বলছে ইউএসএসআর, হোয়াটস দ্য মিনিং অফ ইউএসএসআর। তখন আমি বলছি যে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এটা বলার পর বলছে যে ওকে পুট ডাউন, কলম দিছে আমাকে, মানে কলম ছিল ওখানে। তা আমি এবার লিখছি ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এগুলি লেখার পরে তখন বলছে যে নো, এখন বলছে যে নো। আমি তখন বলছে যে নো, হোয়েন স্টার্ট উইথ ইউনিয়ন দেন ইট উইল বি প্লুরাল, মানে দেট ইন উইল বি বলার পরে বুঝছি যে সেখানে না তখন আমি এস দিয়ে ফেলছি। সে বলার সাথে সাথে আমি এখানে একটা এস দিয়ে ফেলছি, তখন সে হাসা দিয়েছে। আজান খান খুব ভালো ভাইবা হয়েছিল আমার, চমৎকার ভাইবা। এবং ফিনিশিংটা আমি তো গল্প করি অনেক সময়, আমরা শুনছেন হয়তো বা, আমার ফিনিশিংয়ে তারা সে আমাকে 3বার বলছিল নাইম দিস ইজ লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, দিস ইজ লাস্ট কোয়েশ্চেন ফর ইউ। তা আমাকে বলতে বলছে নাইম দিস ইজ লাস্ট কোয়েশ্চেন ফর ইউ। আমি বলছি জি স্যার। তখন বলছে যে সাপোজ ইউ আর দ্য ডিপ্লোম্যাট অ্যান্ড ইউ আর দ্য ইনভেস্টার্স অ্যান্ড হাউ ইউ ক্যান ম্যানেজ আস টু ইনভেস্ট ইউর কান্ট্রি ইন এনার্জি সেক্টর। তখন আমি শুরু করছি যে বাংলাদেশ ইজ সাইলেন্ট এনার্জি রিসোর্স কান্ট্রি, ইজ পসিবল ইজ গোয়িং ভেরি হাই আফটার উইনিং অন মিলিটারি বাউন্ডারি কেস এগেন্স্ট মায়ানমার ইন 2012। আমার ছিল 2013-তে ছিল ভাইবা। তখন সে আবার আমার ওই সমুদ্র আইন সম্পর্কে ওটা পড়া ছিল, আমি ওটা ছেড়ে দিচ্ছি সুন্দর করে। তখন আমাকে বলছে ওকে নাইম দিস ইজ লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, আবার জিজ্ঞেস করছে। তখন সে বলছে যে আমি একটি উপন্যাসের বাক্য বলবো, তুমি আমার উপন্যাসের নামটা বলবা। তখন সে চেয়ার ঘুরে বলছে যে বুকে ব্যথা, অন্তরে মায়া, কি জানি বলছে, আমি ওটা বুঝি না, আমি জীবনে শুনিও নাই। তখন আমি হিসেবে বলছি স্যার, আমি এখানে একটু অ্যাবনর্মাল একটা করছি। আমি বলছি বলছি স্যার বুঝছি। তখন আমি সরি স্যার, স্যার ওটা ধরতে পারেন আর কি করছি, এটা কিন্তু ফেল করানোর একটা যুক্তি ছিল। তখন বলছে যে তুমি পড়ে থাকতে পারো, চেষ্টা করো। তখন আমি পারি না। তখন লাস্টে সে করছে কি, চেয়ারটা ঘুরাই একদম শুয়ে বলছে তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না। এই প্রথম লাইন কবিতাটা বলে তারপর আমাকে ইশারা করছে। তখন আমি বলছি যে কোলাহল ভরি সারাদিন মান ধরি কাহারও ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিবে কি ভস্য বিদ্যুৎ ধূপ।
আমি এই কবিতাটা বলে গেছি, তখন উনি কিন্তু চালাক, বলছে যে কবির নাম তুমি পারো, বলো কবিতার নাম কি, কবির নাম তুমি পারো, বলো কবিতার নাম কি। এটা ছিল কবিতার নাম জানে কি, মানে বাতায়ন পাশে বিধিবাগ তরুণা জানে কি একটা, কাজী নজরুল ইসলামের। আমি আসলে কবিতার নাম আমি জানতাম না। তখন আমি বলছি স্যার আমি কবিতার নাম জানি না, তবে আমি কবির কবরের পাশ থেকে এটা পড়ে আসছি। অর্থাৎ কাজী নজরুলের কবর আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে তো ছিল, এই শাহবাগ যাইতাম আসতাম আর বাম দিকে তাকাইতাম, ওই কবরের পাশেই কবিতাটা লেখা ছিল। এখন যেখানে বলবীর লেখা ওটাই আগে ছিল এই তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না। ওই আসতে যেতে মুখস্থ করে ফেলছিলাম, এবং স্যার বলছে ওকে নাই, বেস্ট অফ লাক। তো যাই হোক, এইটা ছিল আর কি ভাই ভাই, এই জন্য আমি টোটোস্কির কথাটা বললাম, কারণ এটা অনেক লিডাররা যেহেতু মানে বসরা যখন কোশ্চেন করে তার মানে এটা রিটেনে আসতে পারে, সরি কোশ্চেন দিতে পারে যে টোটোস্কি কে ছিলেন, নিচের কে টোটোস্কি ছিলেন। ওকে, গোবাক তরুর শাড়ি, গুড, গোবাক তরুর শাড়ি, ঠিক আছে। লেনিন না তো, লেনিন, লেনিন। আচ্ছা, ক্ষমতা কি ছিল না এখানে, বিষয়টা হচ্ছে যে 17 থেকে 22 পর্যন্ত কেউ কারো মানে নাই, যে যতটুকু পারছে। আচ্ছা, খুব ভালো কথা বলছেন। আমি তো বললাম না সেন্ট পিটার্সবার্গ, এই পিটার্সবার্গে ছিল লেনিন, আর এখানে ছিল পেট্রোগ্রাড, এই পেট্রোগ্রাড এখানে ছিল হলো কেরোনস্কি। দুইজনই ক্ষমতা ছিল, কেরোনস্কি ছিল পেট্রোগ্রাডে, আর পিটার্সবার্গে ছিল হলো লেনিন। লেনিন পিটার্সবার্গ, পেট্রোগ্রাডের কেরোনস্কি। পেট্রোগ্রাডটা হলো এই পাশে, মানে পিটার্সবার্গ থেকে দূরে, আর পিটার্সবার্গটা হলো পশ্চিম পাশে, আর পেট্রোগ্রাডটা হলো পূর্ব দিকে, ইস্ট এবং ওয়েস্টে। ক্লিয়ার? এমন লেখা লাগবে, লেখা লাগবে, আদৌ লেখা লাগবে? রুশ বিপ্লব লেখাই দেই, কোশ্চেনই করে না, কি করে না করে। ভাইবা, ভাইবা যে কি জিনিস ভাই, আমি যদি বলেন আমি ভাইবা 33 ভাই ভালো দিচ্ছি, এবং আমি যদি বলি আমাকে যদি আমি 37-এ, আমি জানি না হোয়াট হ্যাপেন্ড, 37-এ আমার রিটেন ভালো হয়েছে। আমি ম্যাথে দুর্বল, কিন্তু ম্যাথে আমি 25 পাইছি, 25 আমার হয়েছে। আমি সায়েন্সে দুর্বল, সায়েন্সে আমার মিনিমাম আমি আশা করি 60 পাবো, কারণ আমার এই দুইটা। আমি যেখানে 37-এর মার্কশিট উঠাইনি, 35-এ বাংলাদেশ বিষয়গুলিতে পেয়েছিলাম 143। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যেখানে হলো আপনার সবাই যেখানে 30-40 পেয়ে ফেল করে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা কঠিন ছিল 35-এ। তারপরে আমি আনসার করছিলাম 89 আর পেয়েছিলাম 66। আমি 11 আনসার করতে পারি না, আমি ওই ভুলে, মানে ম্যাথ পরীক্ষার দিন বিকালে ছিল ইন্টারন্যাশনাল, তো সকালে ম্যাথ পরীক্ষা দিয়েছি, ম্যাথে পেয়েছি 11 পেয়েছি। তো করছে কি, আমি পানি খেতে গেছি, পানি ওই যে ট্যাপ সাইডা ওই পানি খাই লাগছি, মানে ভুলে, মানে আম্মা নিয়ে গেছে, আবার নিয়ে গেছে হলো আম্মা হলো চালের পিঠা দুপুরবেলা খাওয়ার জন্য। আমি ওই চালের পিঠা খাইছি একটার সময় পরীক্ষা দিয়ে, আর হলো ওই ট্যাবের পানি, মানে আমার হাতে বোতল। আপনি চিন্তা করতে পারেন যে মানে মানুষের যে আসলে সেন্স মাঝে মাঝে হয়ে যায়, ওই জিনিসটা আমার মনে পড়লেই হয় যে আসলে আল্লাহ কি পারে। আমি ওই হাতে বোতল, আমি সেই মিনারেল পানি না খাই, আমি খাইছি ট্যাবের পানি, এবং গিয়ে পরীক্ষা হলে বসছি, পেট ব্যথা, তারপরে 2-3 বার আমি টয়লেটে গেলাম পেটের ব্যথায়। এরপরে আমি কি করলাম, এই এর মধ্যে তো মনে করেন আপনার টয়লেটে যাইতে দেয় না, একবারের বেশি যাইতে দেয় না। তারপর বললাম যে ম্যাম আমার প্রবলেম হচ্ছে, তারপরে আমাকে যেতে দিচ্ছে। বিষয় হলো যে এর জন্য আমি 11 নম্বর আনসার করতে পারিনি। যাই হোক, এখানে বিষয় হচ্ছে 37-এ ভাইবা আমার অস্থির ভাইবা ছিল এটা। আমি 35-এ একটা গবেট ভাইবা দিছি, 35-এ আমার কোনো ভাইবাই হয় নাই। 35-এর ভাইবা আমি ছিলাম আনোয়ারা বেগমের বোর্ডে, আনোয়ারা ম্যাডামের বোর্ডে। তো আনোয়ারা ম্যাডাম ছিল আমার এলাকার, পটুয়াখালী আমাদের এলাকার ছিল। তো আনোয়ারা ম্যাডাম বোর্ডে ছিলাম, সেখানে আমি তো রিল্যাক্স যে আমার এলাকার ম্যাডাম আমাকে তো নম্বর দিবই, আমি তো অনেক পাস করে যাবো, ঠিক আছে। আমি মানে পুরোই একটা কি, আমি পুরো কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট আমি। এবং কী করলাম, আমাকে ওখানে গেছি,
আমি তো যুব পড়ে গেছিলাম, দাড়ি ছিল, দাড়ি তো এখন আছে, তখনও ছিল। ওটা ছিল 2016, 22 ফেব্রুয়ারি মনে হয়, 20 ফেব্রুয়ারি, সরি 20 ফেব্রুয়ারি ছিল। আর 16 ফেব্রুয়ারি ছিল আমার এনএসআর ভাইবা, 20 ফেব্রুয়ারি ছিল আমার বিসিএস ভাইবা, মনে আছে আমার। তো গেলাম, আমাকে সে জিজ্ঞেস করলো যে গেছি আর বলছো যে মানে তোমার বাড়ি বাউফল কোন জায়গায়। আমাকে সে ফরেন অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেনও করে নাই। আমার চয়েস ছিল ফরেন, আমার ডিপার্টমেন্ট ছিল আইআর, একটা কোশ্চেন আমাকে সেখান থেকে না। আমার পুরো প্রিপারেশন ছিল যে আমি ওখানে গেছি মানে পুরো মানে আমি যুক্তরাষ্ট্রকে থাপড়াবো, মনে করেন জিএসপি টিএসপি আবি যাবি পুরোটার মনে করেন বিশাল অবস্থা, বুঝছেন। কিন্তু আমাকে সে কোশ্চেন করছে তোমার এলাকার বিখ্যাত ব্যক্তিদের নাম বলো। আমি কয়েকজনের নাম বলছি, কারণ সে তো আমার এলাকার, সে তো সব বিখ্যাত ব্যক্তিদের নাম জানে। কয়েকজন বলছি, কয়েকটা বানাইও বসে, সে বুঝতে পারছে বানাই বসে, আরও বলো। এরপর জিজ্ঞেস করছে আমার তোমার জেলায় উপজেলাগুলোর নাম বলো, উপজেলা কয়টা হবে? 8টা। আমি বলছি 7টা। ম্যাম আবার বলছে যে না 8টা। আমি বলছি জি না ম্যাম 7টা। আমি এবার হাত দিয়েও দেখাইছি 7টা। তখন সে বলছে 7টাই বলো। তারপরে আমি 6টা বলছি, একটা পারি নাই। আর যেটা ওকে বলছি উপজেলা বলছি, ওরা আসলে যে উপজেলা ছিল না। তো যাই হোক, আমি বলছি যে ওই যে উপজেলার ইউনো ছিল সে ওখানে বসা, মানে সাবেক ইউনো, বলছে যে আমি ওই উপজেলায় ছিলাম, তুমি বলে এটা উপজেলা না। আমি কই স্যার আমি তো জানি এটা উপজেলা না, 10 মিনিট নামে একটা জায়গা আছে, আমি ওটা তো উপজেলা না। আরে বোকা, আমি ওখানে ছিলাম। তখন তো আমি পুরো বোকা হয়ে গেছি। যাই হোক, যা কোশ্চেন করছে মানে সব কোশ্চেনগুলো আমার এলোমেলো উত্তর হয়েছে। এবং এর একটা কারণ ছিল, মাঝখানে সেটা কোশ্চেন করছে আমাকে, সেটা হলো যে তোমাকে দেখলে মধ্যপ্রাচ্যের মতো মনে হয়, আমরা কেমনে বুঝবো তুমি বাংলাদেশি? আমার দাড়ি দেখে বসে যে মধ্যপ্রাচ্যের মতো মনে হয়। আমি তখনই ঘাবড়ে গেছি, তখনই ভালো আছি জিজ্ঞেস করে, মানে 2 বা 3 নম্বর কোশ্চেন ছিল এটা, যে তোমাকে দেখলে মধ্যপ্রাচ্যের মতো মনে হয়, কিন্তু আমরা কেমনে বুঝবো তুমি বাংলাদেশি? আসলে ওইটাই কোশ্চেন ছিল। ওই কোশ্চেনটা পারলেই আমার মনে হয় সে আমাকে করতে, আমাকে সে অনেক হেল্প করছে, কিন্তু আমি এলোমেলো হয়ে গেছি। ওখানে সে আমাকে কোশ্চেন করছে যে তোমাকে দেখলে মধ্যপ্রাচ্যের মধ্যে মনে হয়, আমি কেমনে বুঝবো তুমি বাংলাদেশি আমরা? তখন আমি বলছি স্যার আমি যখন বাংলাদেশের অর্থনীতি উন্নতি, বাংলাদেশের অগ্রগতি নিয়ে আমি যখন অ্যাড্রেস করবো, তখন সবাই বুঝবে আমি বাংলাদেশি। আরে বোকা, তুমি তো ডিপ্লোম্যাট, তোমার সাথে ফ্ল্যাগ থাকবে, ফ্ল্যাগ বলে দেবে তুমি কোন দেশের। ওই ফ্ল্যাগ স্টেট, বিশ্বাস করেন আমি খুব সম্ভবত 8 বা 9 ফেব্রুয়ারি আমি সাভার শাখায় ফ্ল্যাগ স্টেট পড়াই আসছিলাম। মানে লাখ কি জিনিস, ফ্ল্যাগ স্টেট আমি ওখানে পড়ে আসছিলাম, যে ফ্ল্যাগ স্টেট কি, কাকে কীভাবে মামলা করাতে হয়, একটা অপরাধী কীভাবে শাস্তি হয়, ফ্ল্যাগ স্টেটের ভূমিকা কি, ডিপ্লোম্যাট কি, সব কিছু আমি বুঝাইছি। যে ডিপ্লোম্যাটের সাথে ফ্ল্যাগ থাকে, গাড়িতে ফ্ল্যাগ থাকলে সেই গাড়িতে আক্রমণ করলে সেটা এভাবে দুষ্টুমি করে বসে, যে মার্কিন দূতাবাসের গাড়ি যাচ্ছে, সেই দূতাবাসে ঢিল মারছেন, তার মানে আপনি যুক্তরাষ্ট্রে ঢিল মারছেন, কারণ ওই ফ্ল্যাগ স্টেট, ওই কার্ডটা হলো ফ্ল্যাগের, যেই ফ্ল্যাগ থাকবে সেই ফ্ল্যাগ স্টেটের। তখন তো মানে সেইখানে আমি ডিপ্লোম্যাট, আমি ফ্ল্যাগ স্টেটের কথাটা বলি নাই, এবং সে আমাকে এটা ধরে ফেলছে যে তার বোকা, তোমার সাথে ফ্ল্যাগ থাকবে। তখন আমি বলছি যে মানে, আর আমি হলে তো নিতাম না। এরপরে সব উত্তর মনে করেন, একটা ইন্টারেস্টিং একটা উত্তর দিছি, মানে এত মানে সবাই একসাথে দিছে, এত বোকা একটা উত্তর দিছি। আমাকে জিজ্ঞেস করছে যে ডান পাশে এক্সটার্নাল, তুমি 32 নম্বরে গেছো? আমি জি স্যার গেছি, আমার বাসার পাশে। আমার বাসার পাশে বলার দরকারই ছিল না। বলে তোমার বাসার পাশে, তুমি এই জন্য গেছো, এমনি যাও না? আমি না স্যার, তারপর আমি গেছি, আমি বঙ্গবন্ধুর বাড়ি এই জন্য। বলছি কী দেখছো? আমি বলছি দেয়ালে গুলির চিহ্ন, তারপরে সিঁড়িতে রক্ত, তারপর বঙ্গবন্ধু চশমা। তা বলছে বিষয়টা একটু সাজায় বলো। আর আমি এবার সাজায় বলতে গেছি যে কুচক্রি মহল, 75-এ 15ই আগস্টে এই সেই, হ্যাঁ। আসলে এগুলো তো আমার প্রিপারেশন তেমন ছিল না আর কি, প্রিপারেশন তো ম্যাক্সিমাম ছিল আমার ফরেন অ্যাফেয়ার্স নিয়ে। তো বলছি, বলার পর বলছি রচনা বাদ দাও, একটা কথা বলো, বঙ্গবন্ধুকে যখন আক্রমণ করতে আসছে তখন কে আসছিল, মানে কে কাকে ফোন করছিলাম? বলছি স্যার ব্রিগেডিয়ার জামিলকে ফোন করছিলাম। ব্রিগেডিয়ার জামিলকে আসছিলাম? জি স্যার আসছিল। বলছে সে কী হয়েছে? বলছি স্যার মারা গেছে। সে আমাকে জিজ্ঞেস করছে তার পরনে কী ছিল। এখন কেমন না লাগে? আমি এবার চিন্তা করছি যে বঙ্গবন্ধুকে মারা ফেলাবো, ভোরবেলা আক্রমণ করছে, আর সে ঘুম থেকে উঠে যাবে, তার পরনে তো প্যান্ট থাকার কথা না। বলছি স্যার লুঙ্গি পরে গেছিল। বানায়া বলছো, লুঙ্গি পরে গেছে, বানায়া বলছো। আরে বোকা, লুঙ্গি পরা ছিল না। স্যার সরি স্যার, তো সে সিভিল ড্রেস ছিল, ইউনিফর্ম পরা ছিল না। আমি এই উত্তরটাই চাইছিলাম, কিন্তু লুঙ্গি শুনতে চাই না। সবাই একসাথে দিচ্ছে এটা শুনে, মানে আমি টোটালি উত্তরগুলো সব আমি কনফিউজ উত্তর দিছি। বাট 37 ভাইবা ওয়াজ মানে অস্থির ভাইবা, কিন্তু আমার লাকটা মানে আল্লাহ জানে, মানে ওইটাই আমার মঙ্গল ছিল। বিষয়টা ছিল এটা, ফার্স্ট যখন আমাকে যখন ইন্ট্রোডিউস করতে বলছে,
স্যার আমাকে কামালউদ্দিন আহমেদের বোর্ডে গেছি, স্যার আমাকে দিয়ে বলছে তাকে একটু দেখেন, ওয়াশরুমে চলে গেছে। ওয়াশরুম থেকে ফোন করতে করতে আসছে, আয়সা বসছে, আমাকে সে ইংলিশে যা জিজ্ঞেস করছে আমি সবগুলো বলছি। এখন তারপরে সে আমাকে বাংলা একটা কোশ্চেন করছে। বাংলা কোশ্চেন করছে যে তুমি প্রধানমন্ত্রী আসলে কি কি মানে স্টেপ নিছে রোহিঙ্গাদের জন্য। এটা ছিল 17-এ, 17 সালের নভেম্বর ডিসেম্বরে, আর অগাস্টে হলো রোহিঙ্গা ক্রাইসিস। আমি বলতেছি বাংলায়, তখন বলছে যে তুমি বাংলা বলো কেন, তুমি ফরেন অ্যাফেয়ার্স। ওই স্যার আসছে, বলছে স্যার ও এতক্ষণ বাংলা ইংলিশ বলছে, ও ইংলিশ খুব ভালো বলে, সাপোর্ট একটা দিল। এরপরে আমাকে যেই স্যার আমাকে কোশ্চেন করছিল যে 35তমতে যে বঙ্গবন্ধুর পর ব্রিগেডিয়ার জামিলের পরনে কী ছিল, সেই ছাড়ই এক্সটার্নাল, মানে উনি এই 37তমতে সেই এক্সটার্নাল, এবং তিনি আমাকে চিনে ফেলছেন একেবারে, মানে সে আমাকে চিনে ফেলছেন। এবং কেন বুঝলাম, সে আমাকে 35তমতে যেই কয়টা কোশ্চেন করছে এখানেও সেই কয়টা কোশ্চেন করছে, শুধু 35তমতে সে আমাকে 37তমতে সে একটা কোশ্চেন এক্সট্রা করছে, ওই কোশ্চেনে ভালো উত্তর দিয়েছিলাম। দেখেন সে আমাকে যেই কোশ্চেনগুলো 35তমতে করছে সেই কোশ্চেনগুলো আমাকে 37তমতে করছে। বঙ্গবন্ধুর বাড়ি গেছো, কি দেখছো, কে আসছিল, ফোন করা হয়েছে, পরনে কী ছিল, সেম টু সেম কোশ্চেন। এবং সে আমাকে 37তমতে গিয়ে মানে ওই একটা এক্সট্রা কোশ্চেন করছে, বলছে যে তুমি আমাকে একটা উত্তর দিবা, ইউ আর দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমেসি অ্যান্ড ইউর চয়েস ইজ ডিপ্লোমেসি ইজ ইউর ফার্স্ট চয়েস। মানে এরকম করে বলছে যে এক্সপ্লেইন যে পোপ ভিজিট ইজ সাকসেসফুল, এক্সপ্লেইন ইট, মানে এরকম করে বলছিল যে পোপ যে ভিজিট করছিল আমাদের এখানে সেটাকে সাকসেসফুল হয়েছে কিনা, সে কিন্তু একটা ক্লিয়ার করে না। আমি বলছি স্যার পোপ ইজ সাকসিডেড বাট মানে বাংলাদেশ ইজ নট সাকসিডেড। তখন বলছে যে বলছে যে হোয়াই। আমি বলছি স্যার পোপ ওয়াজ এন্টারটেইনিং, এবং সে এন্টারটেইন করছে। আমি বলছি যে মানে he didn't use the term of Rohingya in Myanmar because Christian religion is spreading in Myanmar, so he was entertaining Myanmar and সে কখনই মানে ওখানে মানে whereas he never used the term of Rohingya, but in Bangladesh he used the term of Rohingya. He see you with eight Rohingyas, এবং সে এখানে যে একটা এন্টারটেইন করে গেছে, এবং এখানে রোহিঙ্গাটা বাংলাদেশ এক্সপেক্ট করে, বাংলাদেশ এক্সপেক্টেড দ্যাট মানে হি শুড ইউজ দ্য টার্ম অফ রোহিঙ্গা, সো হি ইউজ ইট অ্যান্ড এন্টারটেইন ইট। অর্থাৎ সে এন্টারটেইন করে গেছে এবং সে সাকসেসফুল। ওখানে ক্রিশ্চিয়ান রিলিজিয়নটা তার মিয়ানমারে তার জন্য পজিটিভ হয়েছে, আবার সে এখানে বাংলাদেশের জন্য সে একটা মানে একটা ইমেজ দিয়ে সে চলে গেছে। তখন সে বলছে যে স্মার্ট আনসার। এটা মানে এই লাখটা যে আমাকে কি যে যখন আমি এই কথাটা বলছি তখন ওই কামালউদ্দিন আহমেদ যিনি বোর্ড চেয়ারম্যান তিনি আবার ওয়াশরুমে চলে গেছেন। তিনি আবার মানে আমাকে ওই উত্তরটা দিয়েছি এবং সে যখন বলছে এক্সিলেন্ট ওই কথাটা সে শুনে না, এবং সে তখন আবার ওয়াশরুমে চলে গেছে। এবং সে আইসা আমাকে আবার কোশ্চেন করে, তুমি বলো তোমাকে মনে করো ডিপ্লোমেট হিসেবে পাঠানো হবে, ফ্রান্সে যাবে নাকি তুমি সৌদি আরবে যাবে? তখন আমি বলছি স্যার সৌদি আরব। বলছে হি ওয়াজ দ্য কিং অফ সৌদি আরব, অ্যাড্রেস ইউরসেলফ। তখন আমি একটা হাতে একটা কাগজ নিয়ে মানে লেটার অফ ক্রেডেনশিয়াল যেটা বলে একজন ডিপ্লোমেটের থাকে, আমি লেটার অফ ক্রেডেনশিয়ালটা হাতে নিয়ে স্যার বলছি যে সরি ইউর মেজেস্টি, ইউর এক্সেলেন্সি, ইউ আর দ্য কিং অফ দ্য ইসলামিক মডেল কান্ট্রি। I had a dream to be here because I had a dream to be here because holy place Makkah lies here, and you are the biggest eminence partner of my country and we are the biggest manpower collectors of your country. এরকম বলার পরে আমি কিছুক্ষণ বলার পরে উনি আমাকে বলছে যে তুমি সোজা চলে যাও এবং যেতে যেতে ভাবো কি কি বলো নাই, যেতে যেতে ভাবো কি কি বলো নাই। তখন আমি কনফিউজ হয়ে গেলাম যে কি করতেছে, আমাকে উঠাই দিতেছে কেন। তখন আমি একটু উঠে গেছি, তখন আবার কাগজের জন্য আমার ওই যে সার্টিফিকেটগুলোর জন্য আমি স্যার আমার পেপার্স। তখন সে বলতেছে যে বঙ্গবন্ধু নাই মুক্তিযুদ্ধ নাই, আসছে অ্যাড্রেস করতে। এরপরে আমার মেজাজ এত খারাপ হয়েছে, আমি এমনভাবে তাকে তাকাইছি মানে ওরকমকার কার দিয়ে তাকাই না। সে আমাকে বঙ্গবন্ধু শেখায়, এখন মেজাজটা খারাপ হয় না? বলছে বঙ্গবন্ধু নাই মুক্তিযুদ্ধ নেই, আসছে অ্যাড্রেস করতে। এরপরে আমি পেপারগুলো নিয়ে আবার দরজার কাছে গেছি, তখন সে আবার জোরে জোরে বলতেছে বঙ্গবন্ধু নাই মুক্তিযুদ্ধ নেই, আসছে অ্যাড্রেস করতে।
চিন্তা করেন, এখানে বঙ্গবন্ধুকে আমি টানবো, একটু সময় তো দিবে, আমি টানতাম, চিন্তা করছে যে টানা উচিত, আবার চিন্তা করছে যে সৌদি আরব তো বঙ্গবন্ধুর খুনকে সমর্থন করেছিল, কারণ মুস্তাক সরকারকে সমর্থন করছে। তারপরে হলো বঙ্গবন্ধু, সৌদি আরব বাংলাদেশের মানে ইসের পক্ষে ছিল না, সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, সেজন্য আমি কথাটা টানি নাই। এবং সেইটা বলছে, এবং আমি বের হয়ে, অর্ণব ভাই ছিল, উনি বুয়েটের ছিল, আমার একজনের গ্যাপে পড়ে, তখন আমি বলছি অর্ণব ভাই আপনার তো ভাইবা, তো আপনার করবেন, আপনি অবশ্যই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ শব্দটা আপনি ইউজ করবেন, যা জিজ্ঞেস করুন। আমাকে খুব ইনসাল্ট করছে। অর্ণব ভাই কিন্তু সে অ্যাডমিন কার্ডার, এখন হবিগঞ্জে আছে, হবিগঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তো এই হলো বিষয় আর কি, লাক ফ্যাক্ট, বুঝছেন। দেখেন একই বিষয় হলো যে এক্সটার্নাল ছিল ওখানে, এখানে দুজনই ছিল। এবং ওই যে বললাম না মিজান, ওই যে একটু আগে বললাম না যে 576 পাইছে আর 521 পাইছে, 527 আমি, 49 নম্বর ডিফারেন্স 33 মতে, সেই মিজান কিন্তু ক্যাডার হয় নাই, আমার সাথে 49 নম্বর বেশি পাইছে। তার ভাইয়া বোর্ড ছিল কিন্তু এই আনোয়ারা ম্যাডাম, এবং মিজানেরও দাড়ি ছিল, দেখতে খুবই সুন্দর। এবং সে মিজান 576 পেয়ে সে নন ক্যাডার পায় নাই, এবং সে ছিল আনোয়ারা ম্যাডাম বোর্ড, এবং সে দাড়িকে পছন্দ করে না, এবং আমাকে সে দাড়ি নিয়ে কোশ্চেন করছে যে দেখতে মধ্যপ্রাচ্যের মতো, কিন্তু আমি তো উত্তর দিতে পারি নাই, বাট আমার এখানে। আর ওই এক্সটার্নাল দুইটাই ওখানে ছিল, এবং আমি যেই দুইটা কোশ্চেন ভালো বলছি, এবং সেই দুইটা সময় মানে ভালো মানে উপস্থিত ছিল না আর কি। তো লাক ফ্যাক্ট, বুঝছেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে লাক। চেষ্টা তো লাগবেই, চেষ্টা হলো বিশাল জিনিস। ওকে, আসেন এনএসআই এর প্রিপারেশন কিভাবে নেবেন। এনএসআইতে আসলে বেসিক্যালি বিসিএস যারা ভালো করে তারাই এনএসআইতে ভালো করে, বিসিএস যারা ভালো করে তারাই এনএসআই পরীক্ষা ভালো। বিসিএস স্টাইলই অনেকটা বিসিএস স্টাইল, এনএসআই নিয়ে কনসেন্ট্রেশনে দূর। আপনারা কি মনে করালেন হুদাই, বাদ দেন এসব কথা বারবার। রুশ বিপ্লব, রুশ বিপ্লব রুশ বিপ্লব রুশ বিপ্লব 1917 সালে হয়, 1917 সালের 25 অক্টোবর। 1917 সালে দুটি বিপ্লব হয়, ফেব্রুয়ারি থেকে মার্চ। শুরু হয় ফেব্রুয়ারিতে, আরেকটা হলো অক্টোবর থেকে নভেম্বর। এখানে অক্টোবর ছিল 25, নভেম্বর ছিল 7। এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, জুলিয়ান না, গ্রেগরিয়ান। বর্তমানটা হলো আমরা যেটা ইউজ করি সেটা জুলিয়ান, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটা ছিল যার দ্বিতীয় নিকোলাসের বিরুদ্ধে সফল বিপ্লব। এটা ছিল আলেকজান্ডার হ্যাঁ, ওইটা আলেকজান্ডার কেরনস্কির বিরুদ্ধে লেনিনের সফল বিপ্লব।
বিপ্লবের মেয়াদ ছিল 10 দিন। বিপ্লবের মেয়াদ মানে এই বিপ্লবটার মেয়াদ 10 দিন ছিল। হিসেব করলে তো বেশি হয়, 25/7 না, হিসেব করলে তো 7 দিন, ধরেন 6 আর এখানে 5, কেমনে 10 দিনে আল্লাহ জানে, কিন্তু বলে 10 দিন। নেতৃত্ব: প্রথম বিপ্লবে জনতা, দ্বিতীয় বিপ্লবে লেনিন। জনতা ও নৌবাহিনী: এখানে দুইটা বিষয়, লেনিন আর একটা হলো কেরোনস্কি। লেনিন কেরোনস্কি। লেনিন ছিল মার্ক্সবাদী এবং পরবর্তীতে মার্ক্সবাদের সংস্কারপন্থী। কেরোনস্কি অ্যান্টি মার্ক্সিস্ট সমাজতন্ত্রী। বলশেভিক নেতা, আগে ছিল সোশ্যালিস্ট। রেভলিউশনারি পার্টি এর সেকেন্ড চেয়ারম্যান, সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি এর সেকেন্ড চেয়ারম্যান এবং মিনিস্টার অফ ওয়ার। আপনি ছিল বলশেভিক নেতা এটা সম্পর্কে আরো লেখা যাবে। লেনিন আর হলো কেরোনস্কি। এখন বলশেভিকটা কি তার নিচে লেখেন, মানে বলশেভিকটা কি সেটা লেখেন। 1903 সালে বলশেভিকটা নিচে অ্যারো দিয়ে লেখেন। 1903 সালে রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক লেবার পার্টি বিভক্ত হয়ে সংখ্যাগরিষ্ঠের দল হয় বলশেভিক এবং সংখ্যালঘুদের দল হয় মনশেভিক। সংখ্যালঘুদের দল হয় মনশেভিক। এই লেনিন সম্পর্কে লিখতেছি। লেনিনের গ্রন্থ ফিলোসফিক্যাল নোটবুক আর প্রিজনার্স নোটবুক এই বইটা লিখছে অ্যান্তোনিও গ্রামসি, ফেসিবাদ বিরোধী। অ্যান্তোনিও গ্রামসি ফেসিবাদ বিরোধী
ফেসিবাদ বিরোধী লেখক। 2 নম্বর, imperialism, the highest stage of capitalism, highest stage of capitalism, এটা 1917 সালে। কে কিসের নিয়ে যাও? ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এটা 38তমতে আসছিল এই কোশ্চেনটা। এই দেখো দেখো সিঁড়ি দেখো। এরপরে 3 নম্বরে স্টেট অ্যান্ড রেভলিউশন, স্টেট অ্যান্ড রেভলিউশন। 4 নম্বরে হলো ব্লাডি সানডে, ব্লাডি সানডে। আপনাদের আচ্ছা, বিপ্লবের মানে গৃহযুদ্ধ ছিল 1917 থেকে 1922। গৃহযুদ্ধের একটা পক্ষ ছিল বলশেভিক, আর একটা পক্ষে ছিল কেরোনস্কি। কেরোনস্কির দল বা রাশিয়ার আর্মি, রুশ আর্মি, এটা ছিল হোয়াইট আর্মি নামে পরিচিত, আর এটা ছিল রেড আর্মি নামে পরিচিত। এই জন্যই পরীক্ষা আসে রেড স্কোয়ার। রেড স্কোয়ার এটা হলো মস্কোতে। আর রেড স্কোয়ার এখানে কিন্তু লেনিনের সমাধি বলতে মমি করে রাখা, সেটা সংরক্ষণ করে রাখা। তবে এটা বহু বছর সংরক্ষণ করাই ছিল লেনিনের সমাধি। আর হলো জারের সপরিবারে মৃত্যুদণ্ড 1918। এখানে একটা বিষয়, এই বলশেভিকদের কেন্দ্র এখানেই লিখে নেন, কেন্দ্র, এদের কেন্দ্র ছিল সেন্ট পিটার্সবার্গ। আর এই কেরোনস্কির কেন্দ্র ছিল, বলশেভিকদের কেন্দ্র ছিল সেন্ট পিটার্সবার্গ, আর কেরোনস্কির কেন্দ্র ছিল পেট্রোগ্রাড। গৃহযুদ্ধ 17 থেকে 22। আর 1922 সালে ইউএসএসআর হয়। ইউএসএসআর মানে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। উনি গৃহযুদ্ধ 1917 থেকে 22 হয়। গৃহযুদ্ধ করে বলশেভিক আর কেরোনস্কির দল। বলশেভিকদের এর নাম ছিল রেড আর্মি, আর কেরোনস্কি বা রাশিয়ান আর্মি ছিল হোয়াইট আর্মি। রেড আর্মি এদের হলো রেড স্কোয়ার। এখানে মানে রেড আর্মি হলো ওদের, আর রেড স্কোয়ার জায়গাটা যদি বলে মস্কোতে। আর এদের কেন্দ্র ছিল সেন্ট পিটার্সবার্গ, আর এর কেন্দ্র ছিল হলো পেট্রোগ্রাড। আর লেনিনের সমাধি হলো এই মস্কোতে। আর জারের সপরিবারে মৃত্যুদণ্ড হয় 1918 সালে, এবং সেটা লেনিন করছে। এটা কিন্তু সম্পন্ন করছে লেনিন, কেরোনস্কি না, লেনিন। আর 22 সালে ইউএসএসআর হয়, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স হয়। আর এটাই 1991 সালে
ইউএসএসআর ভেঙে রাশিয়া সহ 15টি রাষ্ট্র হয়। রাশিয়া সহ 15টি রাষ্ট্র হয়। রাশিয়া কিন্তু অনেকে প্রশ্ন করে রাশিয়া ভাঙে কয়টা রাষ্ট্র হয়েছে? রাশিয়া কিন্তু কখনোই ভাঙে নাই, ভাঙছে হলো সোভিয়েত ইউনিয়ন। তাহলে 17 থেকে 22 বলশেভিক কেরনস্কির দল, রেড আর্মি, হোয়াইট আর্মি, কেন্দ্র পেট্রোগ্রাড আর কেন্দ্র ছিল সেন্ট পিটার্সবার্গ, রেড স্কোয়ার মস্কো, এই হলো বিষয়। এখন মনে রাখবেন লেনিনের মৃত্যু 1924, লেনিনের মৃত্যু 1924, আর ওই যে বলশেভিকদের পরবর্তী নেতা ট্রোটস্কি, পরবর্তী নেতা ছিল ট্রোটস্কি। আর এটা কিন্তু 10 দিনের বিপ্লব ছিল। বিপ্লবের অপর নাম দ্বিতীয় বিপ্লব, মনে রাখবেন 1917 সালের দ্বিতীয় বিপ্লবের অপর নাম অক্টোবর রিভলিউশন, অক্টোবর রিভলিউশন অথবা বলশেভিক রিভলিউশন। বলশেভিক রেভলিউশন অথবা রুশ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন। লেনিনদের উদ্দীপনা দেয় কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল গ্রন্থ। ডাস ক্যাপিটাল ও কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ। দুইটা থাকলে ডাস ক্যাপিটাল দেখাবেন, অপশনে দুটি থাকলে ডাস ক্যাপিটাল দেখাবেন। আজকে এ পর্যন্ত আপনাদের একটা বিষয় জিওগ্রাফি, এই ক্লাসটা টুইসডে, ইনশাল্লাহ টুইসডে হবে আপনাদের। টুইসডেতে 2টা প্রোগ্রাম, টুইসডেতে জিওগ্রাফি ক্লাস হবে, ওর পরীক্ষাও হবে। আর টুইসডে হলো আপনার 11টায়, সকাল 11টায়। এখন তো লকডাউন, আপনারা যারা চাকরি করেন তারাও ক্লাস করতে পারবেন, নাহলে একটু ম্যানেজ করেন একদিন। 11টা হলো জিওগ্রাফির উপরে ক্লাস, 11টায় জিওগ্রাফি, আর রাত 10টায় টেস্ট পরীক্ষা, রাত 10টায় পরীক্ষা হবে। আর এর আগে আপনারা হলো এই 5টা ক্লাসের আমি যে ক্লাসগুলো রেখেছি, 4টা ক্লাস, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আপনাদের পরীক্ষার যে সিলেবাস সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ, যেখান থেকে পারেন পড়বেন, আর আমার ক্লাস তো করবেনই, প্লাস হলো জিওগ্রাফি যে ক্লাসটা হবে, এখনো হয় নাই, ওই ক্লাসটা সহ পরীক্ষা হবে আগামী মঙ্গলবার রাত 10টা ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কেউ না বুঝলে একটু বুঝাই দিন। প্রিভিয়াস না, ওগুলো নিব না, ওগুলো পরে নেওয়া যাবে। প্রিভিয়াস লেকচার পরীক্ষায় পরে নেওয়া যাবে, এখন এইটাই। আল্লাহ হাফেজ। বেসিক ভিউ কবে আসবে?